সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ইউনূসের দেশ ছাড়ার ভিডিও ভাইরাল, নোবেলজয়ী কি সত্যিই পালালেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশের কাছে ভারত কি চায়, তারেক রহমানকে চিঠি লিখে জানিয়ে দিলেন মোদি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভোটার তাড়ানো, জাল ভোট, আগাম সিল, সংসদ নির্বাচন নিয়ে টিআইবির ভয়াবহ প্রতিবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেকের সরকারে কবরে জুলাই সনদ, চরম চাপে এনসিপি জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব চোখ রাঙাচ্ছে লেবু, ছোঁয়া যাচ্ছে না বেগুন, তারেকের আমলে বাজারে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গভীর রাতে মোহাম্মদ ইউনূসের দেশ ছাড়ার ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইউনূসের সঙ্গেই তার মেয়ে এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ ত্যাগ করেছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও ও ছবি কবেকার তা নিয়ে ধন্ধ রয়েছে। তবে মোহাম্মদ ইউনূস যে দেশ ছাড়তে পারেন সে ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ ১০০% নিশ্চিত। তবে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে ইউনূস সাহেব এবং তার মেয়েকে। পাশে মুখে মাস্ক পরে যিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখে মনে হচ্ছে তিনি বাংলাদেশে বিনিয়োগের ম্যাজিকম্যান আশিক চৌধুরী। ভাইরাল হওয়া এই ছবি বা ভিডিও কবেকার তা অবশ্য যাচাই করতে পারেনি নিউজ বর্তমান, কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমও দাবি করছে মোহাম্মদ ইউনূস মঙ্গলবার গভীর রাতে কাতারগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন। পাশাপাশি তার ঘনিষ্ঠ কয়েকজনও আত্মগোপনে আছেন বলে গুঞ্জন রয়েছে বাংলাদেশে। যদিও বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি এখনও এ ব্যাপারে কিছু জানায়নি। ধরেই নেওয়া যাক মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ত্যাগ করেননি, তিনি এখনও সে দেশেই আছেন, কিন্তু এরপর তিনি কি করবেন সেটাও একটা প্রশ্ন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে একটা ব্যাখ্যা কয়েকদিন আগেই দেওয়া হয়েছিল। ইউনূসের প্রেস উইংয়ের তরফে বলা হয়েছিল প্রধান উপদেষ্টা ৩টি কাজ নিয়ে চিন্তাভাবনা করছেন। পাশাপাশি বিভিন্ন সূত্র দাবি করছে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দাবিদার। কিন্তু বিএনপি সরকার কি এখন তাকে রাষ্ট্রপতি বানাবেন? বর্তমান রাষ্ট্রপতি কি পদত্যাগ করবেন? অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভর করছে ইউনূসের রাষ্ট্রপতি হওয়া। কিন্তু যতদিন তাকে রাষ্ট্রপতি না করা হয় ততদিন কি তিনি বাংলাদেশে থাকার সাহস দেখাবেন? জানা যাচ্ছে বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ কর্তা ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন। উপদেষ্টাদের মধ্যেও অনেকে বাংলাদেশ ছাড়ার তোড়জোড় করছেন। এর মূল কারণ হল বিগত অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় কর্মকাণ্ডের অডিট করতে পারে নতুন বিএনপি সরকার। ইঙ্গিত সেদিকেই রয়েছে। আর তাহলে ফাঁসবেন মোহাম্মদ ইউনূস নিজেও, কারণ তিনি তার এবং তার সংস্থার বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগ ও মামলা খারিজ করিয়েছেন। এমনকি তার সংস্থাগুলির বিরুদ্ধে থাকা বিপুল অঙ্কের কর্মকূপ করিয়েছেন। তিনি কাতারগামী কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন কিনা সেটা নিয়ে রহস্য থাকতেই পারে, তা হয়তো ২-১ দিনের মধ্যে জানা যাবে। কিন্তু তার এবং তার সরকারের বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগের তদন্ত হতেই পারে। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ ঋণ বুলেটিন অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশি ও বিদেশি মিলিয়ে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১,৪৯,০৪৪ কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলি মেগা প্রকল্প স্থগিত করেছে এবং উন্নয়ন ব্যয় কমিয়েছে, তবুও কেন এত ঋণ নিতে হলো? বাংলাদেশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় দেশের মোট ঋণ ছিল প্রায় ২ লাখ কোটি টাকা। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের আগে ৩০ জুন পর্যন্ত মোট ঋণ দাঁড়ায় ১৮,৮৮,৭৮৭ কোটি টাকায়। প্রখ্যাত অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের ১.৫ বছরেই সেখানে আরও ৫৬,৫০৫ কোটি টাকা যোগ হয়েছে। এর মধ্যে বিদেশি উৎস থেকেই বেশি ঋণ নেওয়া হয়েছে বলে দাবি। এর ফলে বৈদেশিক ঋণ বেড়ে ৮,১২,০০০ কোটি টাকা থেকে ৯,৫১,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সেক্রেটারি মাহবুব আহমেদের দাবি, অন্তর্বর্তী সরকার মূলত পুরনো ঋণ শোধ এবং ঋণ চাপ সামাল দিতেই নতুন ঋণ নিয়েছে, যা বর্তমান তারেক রহমান সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এটা কেবলমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের ঋণের হিসেব নিকেশ। এরপরও রয়েছে নানা ক্ষেত্রে করা নানা বৈদেশিক চুক্তির বিষয়গুলি। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে
সঙ্গে বাণিজ্য শুল্ক চুক্তিও রয়েছে এই তালিকায়, যা তারেক রহমানের জন্য একটি বোম সেল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কেউ কেউ দাবি করছেন এই বিষয়টি সামাল দিতেই ইউনূসের আমলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে তারেক রহমান তার মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন। তবে কি তিনি ইউনূসকেও রাষ্ট্রপতি করতে বাধ্য হবেন? কিন্তু যতক্ষণ না শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করছেন ততক্ষণ মোহাম্মদ ইউনূসকে পুনর্বাসন দেওয়া সম্ভব নয়। তাই কি তিনি দেশ ছাড়লেন? এর উত্তর অচিরেই পাওয়া যাবে। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তাকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে তারেককে মনে করিয়ে দিলেন তার কর্তব্য। ভারত বাংলাদেশের কাছে কী প্রত্যাশা করে, কেমন সম্পর্ক হওয়া উচিত, সেটাও চিঠিতে সাফ জানিয়েছেন নমো। 2024 সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সেদেশে অন্তর্বর্তীকালীন প্রধান হন মোহাম্মদ ইউনূস। তার আমলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয় বাংলাদেশের। তবে এবার ভোটের মাধ্যমে জিতে সরকার গঠন করেছে বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে তারা। দলের তরফে দেশের প্রধানমন্ত্রী করা হয়েছে তারেক রহমানকে। তার আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। এই পরিস্থিতিতে শপথ গ্রহণের পরই তারেককে মোদির শুভেচ্ছা বার্তা পাঠানো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মোদি তার চিঠিতে লেখেন, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে আপনার নিয়োগের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এই দায়িত্বপূর্ণ পদ গ্রহণের সঙ্গে সঙ্গে আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আপনার এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনার দূরদর্শিতা দেখে মানুষ রায় দিয়েছে। এরপরই দুই দেশের মানুষের কথা তুলে ধরে মোদি মনে করিয়ে দেন, দুই দেশের লক্ষ্য হওয়া উচিত জনগণের শান্তি ও সমৃদ্ধির পথ প্রশস্ত করা। বাংলাদেশের কাছে ভারতের প্রত্যাশা নিয়ে নমর বয়ান। দুই দেশের লক্ষ্য হওয়া উচিত দ্বিপাক্ষিক বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, সংযোগ ব্যবস্থা, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা, জনগণের মধ্যে পারস্পরিক সংযোগ বাড়ানো। আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রাখছি। দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও অগ্রসরমান সমাজ হিসাবে ভারত ও বাংলাদেশ একে অপরের সঙ্গে কাজ করবে। প্রধানমন্ত্রী মোদি তারেক রহমানকে সপরিবারে ভারতে আসার আমন্ত্রণও জানান। স্ত্রী, কন্যা, জামাতা সহ ভারতে যেন তিনি আসেন সেই বার্তা দেন। এদিকে সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুতর ও উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির পর্যবেক্ষণে উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় ৯৯% প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। একই সঙ্গে নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছে সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে টিআইবি জানায়, দৈব চয়নের ভিত্তিতে ৭০টি সংসদীয় আসনে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। এই ৭০টি আসনের মধ্যে প্রায় ৪০% আসনে গুরুতর অনিয়ম লক্ষ্য করা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। টিআইবি স্পষ্ট করেছে, এটি মোট ৩০০ আসনের ৪০% নয়, বরং পর্যবেক্ষণ করা ৭০ আসনের মধ্যকার হিসাব। নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকা। প্রতিবেদনে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি-এর নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। টিআইবি জানায়, এমন কিছু নাম সর্বস্ব ও দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেয়া হয়েছে, যাদের কেউ কেউ এর আগে রাজনৈতিক দলের মনোনীত প্রত্যাশী ছিলেন। বিপরীতে একাধিক অভিজ্ঞ ও দীর্ঘদিন কাজ করা প্রতিষ্ঠান আবেদন করেও নিবন্ধন পায়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের ২ জন উপদেষ্টা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেয়া হয়েছে, যা স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ তৈরি করেছে। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের ব্যয়ভার নির্বাচন কমিশন বহনের সিদ্ধান্তকে টিআইবি কর্তৃত্ববাদী আমলের চর্চা হিসেবে অভিহিত করেছে। প্রার্থীদের জমা দেয়া হলফনামায় আয়ের সম্পদ, সম্পদের বৈধতা ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত গুরুতর অসঙ্গতি গণমাধ্যমে প্রকাশিত ও টিআইবি বিশ্লেষণে উঠে এলেও নির্বাচন কমিশন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করা হয়েছে। নির্বাচনের দিন রাজনৈতিক দলগুলোর প্রভাব বিস্তার ও সহিংস অনিয়ম ছিল চোখে পড়ার মতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১১ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্র দখল ও প্রশাসনকে ব্যবহার করে প্রায় ১০% পর্যন্ত ভোট কারচুপি করা হয়েছে। অন্তত ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানানো হয়। নির্বাচনের আগে বিপুল পরিমাণ নগদ অর্থসহ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের গ্রেফতারের তথ্য তুলে ধরে টিআইবি জানায়, ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণ ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
টিআইবি জানায় পর্যবেক্ষণ করা ৭০টি আসনের মধ্যে ৪৬.৪% আসনে ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্র থেকে তাড়ানো বা কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ, ৩৫.৭% আসনে ভোটারদের নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা, ২১.৪% আসনে জাল ভোট প্রদান, ১৪.৩% আসনে বুথ দখল, ১৪.৩% আসনে প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ১৪.৩% আসনে ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল মারা, ১০.৩% আসনে রিটার্নিং অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ, ৭.১% আসনে সাংবাদিকদের ভোট কেন্দ্রে কাজ করতে বাধা, ৭.১% আসনে ভোট গণনায় জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। টিআইবি জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা এবং নির্বাচনী পরিবেশ তৈরিতে তাদের ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচনের ঠিক আগে নির্দিষ্ট কিছু আসনে বিশেষ আর্থিক বরাদ্দ দেওয়াকে পদত্যাগ করা এক উপদেষ্টার সংশ্লিষ্ট দলের প্রতি পক্ষপাত হিসেবে বিতর্কিত বলা হয়েছে। প্রতিবেদনে সরকারি গণমাধ্যমের পক্ষপাতিত্বের কথা উল্লেখ করা হয়েছে। টিআইবি জানায় বিটিভিতে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জন্য ব্যয়িত সময় ছিল সবচেয়ে বেশি, প্রায় ৫৯.৩২%, যার আর্থিক মূল্য ৩ কোটি টাকারও বেশি। এছাড়া প্রার্থীরা গড়ে নির্দিষ্ট ব্যয়সীমার চেয়ে ১৬৯.৫% বেশি অর্থ ব্যয় করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সার্বিক পর্যবেক্ষণে টিআইবি বলেছে, শুরুতে তুলনামূলক সুস্থ প্রতিযোগিতার লক্ষণ দেখা গেলেও ক্রমান্বয়ে রাজনৈতিক দল ও প্রার্থীরা পুরনো রাজনৈতিক চর্চায় ফিরে গেছেন। প্রতিবেদন অনুযায়ী এর ফলে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে আন্তঃদলীয় কোন্দল, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য নেতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এদিকে প্রথম রাতে বেড়াল মানার কথা আমরা কমবেশি অনেকেই শুনেছি। এটি একটি রূপক, যার অর্থ শুরুতে কঠোর কোনো পদক্ষেপ নিয়ে বা ভয় দেখিয়ে নিজের কর্তৃত্ব স্থাপন করা। জুলাই সনদ নিয়ে তারেক রহমান যা করলেন সেটা অনেকটাই প্রথম রাতে বেড়াল মারার সমতুল্য। তিনি যে পদক্ষেপটি করেছেন সেটা পোড় খাওয়া কোনো নেতার পক্ষেই নেওয়া সম্ভব। তারেক রহমানরা সংবিধান সংসদ সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপি চেয়ারম্যানের পরামর্শ মেনে দলের প্রবীণ নেতা তথা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না, কারণ বিষয়টি সংবিধানে নেই, গণভোটও সংবিধানে নেই। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি ইউনূস সরকারের নামে যারা প্রকৃতপক্ষে জুলাই অগাস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তাদেরকে ক্ষমতার মঞ্চ থেকে না সরালে যে কোনোভাবেই সরকার চালানো যাবে না, সেটা তারেক রহমানের বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি। অথচ এই উপলব্ধি বা অনুমান করা একমাত্র তার পক্ষেই সম্ভব, যিনি রাজনীতির আগুন থেকে ওম নিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী প্রথম থেকে একটার পর একটা আবোল তাবোল দাবি করে এসেছিল। কার্যত তারা ব্ল্যাকমেল করতে শুরু করে। তারেক রহমান যে বার্তা দিলেন তা হল, তথাকথিত এই জুলাই যোদ্ধাদের ব্ল্যাকমেলের রাজনীতির কাছে মাথা নত করবেন না। আলী রিয়াজ এবং তার গোষ্ঠীর লোকেরা যেটা করেছে সেটা বিশ্ব রাজনীতির মঞ্চে বাংলাদেশের মান মর্যাদাকে ধূলিসাৎ করে দিয়েছে। প্রতিটি দেশ স্বাধীন হওয়ার পর শাসকেদের প্রথম এবং প্রধান কর্তব্য হল সংবিধান রচনা করা। বাংলাদেশের ক্ষেত্রে তার অন্যথা হয়নি। কিন্তু এই জুলাই যোদ্ধারা বাংলাদেশের সংবিধানটাই বদলে দেওয়ার চেষ্টা চালিয়েছেন। বলা ভালো, সংবিধান তুলে দেওয়ার একটা পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছিলেন। দরকার ছিল একটি নির্বাচিত সরকারের হাত দিয়ে সেটিকে আইনি বৈধতা দেওয়া। জল হাওয়ায় কীটদোষ্ট হওয়া জুলাই সনদ নামের একটি কাগজকে সংবিধানের বিকল্প হিসেবে দেখতে শুরু করেন। তারেক রহমান ভিনদেশের নাগরিক হলেও তার মা ভিনদেশের নাগরিক ছিলেন না। তাই যে আপোষহীন মায়ের গর্ভস্থ সন্তান যে এই জুলাই বিপ্লবীদের দাবির কাছে কোনোভাবেই মাথা নত করবেন না, সেটা জুলাই সনদের শিল্পীরা বিন্দুমাত্র অনুমান করেনি, কারণ এটা তাদের কাছে ছিল বেশ কষ্টকল্পিত স্বপ্ন। কিন্তু তারেক রহমান সেটাই করেছেন। তারেক রহমানের বিন্দুমাত্র বুঝতে অসুবিধে হয়নি যে জুলাই সনদ আসলে একটা অক্টোপাস। সেই অক্টোপাসের নাকপাশে একবার জড়িয়ে পড়লে সেখান থেকে যে কোনোভাবেই বেরিয়ে আসা সম্ভব নয়, সেটা বেগম জিয়ার পুত্রের বুঝতে অসুবিধে হয়নি। বিএনপি আসলে একটা সুযোগের অপেক্ষায় ছিল। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে সংসদে যেতে হবে অনেকটা ভিজে বেড়ালের মতো। গত 18 মাসে তাদের দাপট বাংলাদেশ দেখেছে। অনেকে বলছে এই জামায়াত আর জাতীয় নাগরিক পার্টির কোনোভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে বাংলাদেশের সংবিধান তো পদ্মা পারে ফেলে দিত, পারলে কেসটার নামটাই হয়তো বদলে দিত। এখন সংবিধানে বা দেশের জন্য তাদের কিছু করতে হলে সংসদের মাধ্যমে করতে হবে। মবক্রেসি করে আর তারা কিছু করতে পারবে না।
তারা এটাও এখন বুঝতে পারছে এই চক্রান্ত করে এই সরকারকে তারা কোনোভাবেই ফেলতে পারবে না, কারণ এই সরকারের পিছনে ভারত এবং আমেরিকার মতো দুটি বৃহৎ গণতান্ত্রিক দেশের অদৃশ্য আশীর্বাদ রয়েছে। তাই আপাতত তাদের শাসন ক্ষমতার স্বাদ পাওয়ার কথা ভুলে যেতে হবে। তারা যাতে মাথা নত করে সংসদে ঢোকেন তার পাকা ব্যবস্থা করে ফেলেছেন তারেক রহমান। অনেকে এখন প্রশ্ন করছেন, দেশে ফিরে তারেক রহমান তার ভাষণে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। পাশাপাশি মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি কিছু কথা বলেছিলেন। সেই কথার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিষয় সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় স্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো আত্মঘাতী সিদ্ধান্ত তিনি নেবেন না, আর সেটা ধ্রুব তারার মতো উজ্জ্বল। এদিকে ইফতারের টেবিলে লেবুর শরবত আর বেগুনি যেন এখন বিলাসিতা। সপ্তাহখানেক আগেও প্রতি হালি লেবু মিলত 40-60 টাকায়, কিন্তু রমজানের প্রথম দিনেই পণ্যটি যেন মধ্যবিত্তকে চোখ রাঙাচ্ছে। আকার ভেদে 3 গুণ বেড়ে 100-120 থেকেছে লেবুর হালি। বেগুনের দামও অনেকটা নাগালের বাইরে, কেজি প্রায় দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে 140-160 টাকায়। কাঁচামরিচ শশার দামও কম নয়। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজার, গুলশানসহ বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে এসব তথ্য। সরজমিনে দেখা গেছে বড় আকারের লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে 120 টাকায়, আর 100 টাকায় মিলছে ছোট লেবু। গোল বেগুনের কেজি 160 টাকা, লম্বা বেগুনের দাম 130-140 টাকা কেজি। সপ্তাহের তুলনায় দ্বিগুণ বেড়ে শশা কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 টাকায়, আর কাঁচামরিচ 200 টাকা কেজি। যদিও কিছু কিছু জায়গায় মিলছে 160-180 টাকায়। জোয়ার সাহারা বাজারে ফুটপাতে বসে কাঁচামরিচ আর লেবু বিক্রি করছেন নুরুল আমিন। তার কাছে কাঁচামরিচের কেজি 160 টাকা হলেও লেবুর হালি 120 টাকা। তিনি বলেন, তুলনামূলক কাঁচামরিচের দাম কমেছে, কিন্তু চাহিদা থাকায় লেবুর দাম বাড়ছে। কেনা বেশি হওয়ায় বিক্রিও সেভাবে করতে হচ্ছে। এছাড়া দোকানের তুলনায় আমার এখানে কিছুটা সাশ্রয়ী পাচ্ছেন ক্রেতারা, কারণ আমার কোনো ভাড়া লাগছে না। এজন্য লাভের হিসাব নিকাশও কিছুটা ব্যতিক্রম। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আবু হোসেন বলেন, 4-5 দিন আগেও আমরা লেবুর হালি বিক্রি করেছি অনেক কমে, এখন যেটা 120 টাকার নিচে দিতে পারছি না। ভালো গোল লম্বা বেগুনের কেজি ছিল 60 টাকা। এছাড়া 70-80 টাকায় কেজি প্রতি শশা বিক্রি করেছি। কাঁচামরিচের দাম আগের তুলনায় একটু কম। মূলত আমদানি কম থাকায় প্রয়োজনীয় এসব পণ্যের দাম কিছুটা বেড়েছে। সরবরাহ কম থাকার কারণেই দাম বাড়ছে বলে জানিয়েছেন তিনি। আসেন হৃদয় আলম। অন্যান্য পণ্য কিনলেও কেনেননি বেগুন ও লেবু। কারণ জানতে চাইলে তিনি বলেন, রোজার প্রথম দিনেই কাঁচা বাজারে আগুন লেগেছে, কোনো সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। 1 সপ্তাহ আগেও লেবুর ডজন কিনেছি 80 টাকায়, অথচ আজ এক হালিই বিক্রি হচ্ছে 120 টাকায়। বেগুনের দামও দ্বিগুণ, তাই দাম কমা ছাড়া না কেনার সিদ্ধান্ত নিয়েছে। হৃদয় বলেন, আসলে প্রতি বছরই রমজান এলে সব কিছুর দাম বেড়ে যায় আমাদের দেশে। এতে আমাদের মতো মধ্যবিত্তের অবস্থা কাহিল হয়ে যায়। তাই সরকারের সংশ্লিষ্টদের বাজারে মনিটরিং আরও বাড়ানো উচিত। ক্রেতারা বলছেন, রমজান এলেই কিছু পণ্যের দাম অকারণে বাড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। তবে আমদানি সংকট ও সরবরাহ ঘাটতির চাপে বিকল্প পথ নেই বলে দাবি ব্যবসায়ীদের।